স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন, অভিযোগ জামায়াতের। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অবস্থান দাবি করছি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে অনেক অস্পষ্টতা রয়েছে, দাবি জাতীয় নাগরিক পার্টির। ছাত্রকে যৌন নিপীড়নের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরশাদ হালিম কারাগারে। এবারে বিস্তারিত। সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিতের পর নিবন্ধন বাতিল হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর 12 মে দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 3 জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের আয়োজনকে ফাঁদ বলে দাবি করেন জামায়াতের এই নেতা। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের উপর ইসলামপন্থী 8 দলের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তিনি বলেন, সরকার বিএনপির দাবির কাছে নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই করতে চায়, যা গণভোটকে গুরুত্বহীন করে দিবে। সরকার তাদের এই দাবির প্রতিও নতি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একই দিনেই করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করছে। সংস্কারের যে ইস্যুটি আছে না, সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। প্রত্যেকটি দল তার স্বসমার্কায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতীয় নির্বাচনের আগেই গণভোট এবং 3 জন উপদেষ্টাকে অপসারণের দাবি জানান তিনি। অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অবস্থান দাবি করছি। বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ নয় মন্তব্য করে তাহের বলেন, সুকৌশলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যেন একটি নির্বাচন আয়োজনের জন্যে তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। দাবি আদায়ে আগামী 16 নভেম্বর 8 দলের বৈঠক শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান জামায়াতের নায়েবে আমির। 16 তারিখে আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি দল দেশে ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের কাছেই নারীরা নির্যাতিত হচ্ছে। রাজধানী শাহবাগে সকালে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে না, আইন প্রণয়নের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। রাজধানীতে শুক্রবার সকালে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক সমাবেশ ও মৌন মিছিল আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। বলেন, একটি ধর্মভিত্তিক দল নারীদের পিছিয়ে দিতে চাইছে। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন।
তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেবে, এতে কর্মসংস্থান হারাবে নারীরা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান, যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না, বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। বিএনপির এই নেতা আরো বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের অর্থ সবার নাগরিক অধিকার নিশ্চিত করা, যেখানে ধর্মীয় ও সংস্কৃতির বিভাজন থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে অস্পষ্টতা রয়েছে, এমনটাই বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটি দূর হলে সনদে স্বাক্ষর করবে দলটি। আজ এনসিপির নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জনগণকে পাশ কাটিয়ে বিএনপি ও জামায়াতকে খুশি করার চেষ্টা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ স্পষ্ট নয়। পরিতাপের বিষয় হলো, জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এই আদেশে জনগণের দাবির চেয়ে রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। আপাদমস্তক যে আদেশটা দেওয়া হয়েছে, মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। রাষ্ট্রপতিকে দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সই করানোর ফলে এটি আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি বলে মনে করেন এই নেতা। আমরা জানিয়েছিলাম যে ডক্টর ইউনূস দিতে হবে, শাহাবুদ্দিন চুপ্পু এটা দিতে পারবে না। শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিজমের যে অংশ, তার হাত দিয়ে এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে। সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো স্পষ্ট করার দাবি জানান এনসিপি নেতারা। আমরা সংস্কার প্রক্রিয়ার মধ্যে থেকেই আগামী বাংলাদেশে আমরা সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। নয়াদিল্লিতে 19 ও 20 নভেম্বর হতে যাওয়া কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার জন্য খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ছাত্রদের যৌন নিপীড়ন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই ভুক্তভোগী এক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা করেন। সেই মামলায় আজ অধ্যাপক এরশাদ হালিমকে কারাগারে পাঠিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এই শিক্ষকের বিরুদ্ধে গত রাতে টিএসসিতে সংবাদ সম্মেলন করেন কয়েকজন শিক্ষার্থী। তারা অবিলম্বে অধ্যাপক এরশাদ হালিমকে আইনের আওতায় আনার দাবি জানান। তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ সরগরম গাইবান্ধা সদর আসন। বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী আছেন ভোটের মাঠে, তবে জামায়াতে ইসলামীর প্রার্থী একজন। মাঠে আছে জাতীয় পার্টি সহ অন্যান্য দল।
গাইবান্ধা সদর 2 আসনটিকে একসময় জাতীয় পার্টির দুর্গ ভাবা হতো। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি হাতছাড়া হয় আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আরা বেগম গিনির কাছে। গিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মহাজোটে থাকা জাতীয় পার্টিকে এই আসনটি ছেড়ে দিতে প্রার্থিতা প্রত্যাহার করে নেয় গিনি। কিন্তু লাঙ্গল প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর রশিদ সরকার স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবিরের কাছে 3153 ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় পুরো দৃশ্যপট। এবার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে বিএনপি ও জামাতের মনোনীত 2 প্রার্থীকে। এই 2 দল ছাড়াও গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন মাঠে। অন্যদিকে ভোটের সমীকরণের দিকে তাকিয়ে আছে জাতীয় পার্টি। কিন্তু কি ভাবছেন এই এলাকার ভোটাররা? দেশের উন্নয়ন করবে, দেশে ভালো করবে, সবকিছুর দাম কমে দিবে। মানুষের প্রত্যাশা যে এখানে একটা মেডিকেল কলেজ স্থাপন হবে, গাইবান্ধাবাসীর প্রত্যাশা এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হবে। দুর্নীতি না করে, সাধারণ মানুষের ক্ষতি না করে, এরকম একজন মানুষ। দুনিয়া বাঁচে দেখতে গেলে আমাদের কষ্ট করে খেতে হবে। আমাদের যে সরকারের যে পণ্যগুলোর দাম কম রাখবে, মনে করবো যে না, এই সরকারে আমাদের প্রয়োজন বারবার। দাম বেশি, ওই দাম কি আর আমার করে খাওয়া যাবে? আমার যে 2 পয়সা কম পাবো সেই সরকার আমরা নেবো। আমাদের যে গ্রামীণ অবকাঠামো যেগুলো আছে, কাঁচা রাস্তা পাকা করুন, এগুলো যারা করবো আমরা তাদেরকেই ভোট দিব। দেশে কিলে ডাঙ্গাডাঙ্গি ফাটাফাটি না থাকে, উন্নয়ন হবে, এটা আমরা চাই। এবার আসনটিতে জয় পেতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিএনপি মনোনীত প্রার্থী। যদি এমপি নির্বাচিত হই, আমরা এখানে জনগণের স্বার্থের জন্য হব, এলাকার উন্নয়নের জন্য হব, এবং যে সমস্ত প্রয়োজনীয়, যেমন শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, তারপরে যোগাযোগ ব্যবস্থা, বেকার সমস্যা সমাধান, নদী ভাঙন রোধ, এই সমস্ত বিষয়ে আমরা পদক্ষেপ নেব। তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকেই 8 ঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াত ইসলামী। এরই মধ্যে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিমকে। জাতি নতুন করে স্বপ্ন দেখতেছে, নতুন বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ দেখতে চায়। এজন্য জনগণ আশা করে যে অতীতে যে দলগুলো ক্ষমতায় ছিল তাদেরকে দেখা হয়েছে, এবার জামায়াত ইসলামী দলগুলোকে দেখবে, এটাই জনগণ আশা। এরই মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা রকম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 13টি ইউনিয়ন ও 1 পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধা 2 আসনের মনোনয়ন প্রত্যাশীরা। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাই তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেট সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা অনেক মেডিকেল কলেজ চালাচ্ছি, অনেক ইউনিভার্সিটি চালাচ্ছি। সেখানে জেনারেল ইউনিভার্সিটি থেকে শুরু করে সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি, এবং দেশ এবং জাতি গঠনে, সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছি। এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে, এবং আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো উত্তরোত্তর ভবিষ্যতেও এ ধরনের সমাজ গঠনে আমরা কাজ করে যাব। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে লালমনিরহাট জেলা সমিতি। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনামে মানববন্ধনে সরকারের কাছে দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। ভারতের একতরফা পানি প্রত্যাহার ও বাঁধ নির্মাণের কারণে তিস্তা এখন বিলুপ্তির পথে। মানববন্ধনে চুক্তি বাস্তবায়ন, নদী খনন ও পুনর্বাসন সহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। তিস্তা রক্ষায় রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাগো বাহে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। নির্বাচনের আগেই, অর্থাৎ তফসিল দেওয়ার আগেই সরকার আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে কাজটা শুভ উদ্বোধন ঘোষণা করলেই তিস্তা পরের 2 কোটি মানুষ আশ্বস্ত হতে পারে। আমাদের দাবি ওটাই
যে গড়িমসি না করে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হোক, পরবর্তীতে যেই সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা এই কাজের ধারাবাহিকতা রাখা। ভোলার গ্যাস ব্যবহার করে সেখানে সার কারখানা নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন ৩ উপদেষ্টা। দুপুরে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল পরিদর্শন করেন। এর আগে ভোরে উপদেষ্টারা বোরহানুদ্দিন উপজেলার বাপেক্সের গ্যাস ক্ষেত্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। দেশের কাজে এই গ্যাস কাজে লাগাতে সেখানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। এই গ্যাসকে আমরা কিভাবে দেশের কাজে লাগাতে পারি, আমরা গ্যাসের থেকে সার প্রস্তুত করতে পারি, এই জন্য একটা ফ্যাক্টরি করা যায় কিনা এবং সেটার ফিজিবিলিটি প্রশ্ন, এটা দেখা। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনও ১০০ টাকার উপরে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি ৪০ টাকা পর্যন্ত। পণ্য পরিবহনের অজুহাতে সবজির দামও বেড়ে গেছে কিছুটা। রাজধানীতে পেঁয়াজের দামের সেঞ্চুরিতে বিপাকে ক্রেতা, কারণ বাজারে এর দাম এখনো ১১০ থেকে 120 টাকার মধ্যে। পেঁয়াজের দাম 2 সপ্তাহ আগে যেমন 80 টাকা ছিল, এটা বাজার মনিটরিং না করার কারণে কিন্তু দাম 110 টাকা 20 টাকা কেজি পেঁয়াজের দাম হইতেছে। অথচ পেঁয়াজের কিন্তু বাজারে কিন্তু সরবরাহের অভাব নাই, মজুতের অভাব নাই, তারপরেও দাম বাড়তি। গত সপ্তাহ ছিল 120 টাকা বেচছি, 10 টাকা কমছে, না 110 টাকা বেচছে। রসুন 200 টাকা আগে যেরকম ছিল এখনো 200 টাকায় বেচতে আছে। ওঠানামার মধ্যে থাকা কাঁচামরিচের দাম শুক্রবার হঠাৎ করে গিয়ে ঠেকেছে কেজি প্রতি 140 টাকায়। গত সপ্তাহ ছিল 100 টাকা কেজি, আর এই সপ্তাহে 140 টাকা। মরিচের আমদানি কম, আমদানি বেশি হলে দাম কমে যাবে। 80 টাকার ভিতর থাকে তাহলে মোটামুটি আমাদের সাধারণ মানুষ যারা কিনে খাইতে পারবো, তাছাড়া অসম্ভব হয়ে যায় আমাদের। একদিন 600 টাকা ইনকাম হলে আমি তো চলবো কি হবে? সবকিছু মাছ টাছ নিয়ে কি চলা সম্ভব হয় না। একমাত্র আলুর দামই স্থিতিশীল। এছাড়া সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে সর্বোচ্চ 60 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের আগাম সবজির সরবরাহ বেশ ভালো, তারপরেও দাম অনেক বেশি বলে ক্ষোভ জানান ক্রেতারা। শীতের সবজি তো আপনার 160 টাকা হলে আপনার সিম 160 টাকা হওয়া উচিত। অ্যাভেলেবেল আপনার সব দিকে উঠতেছে। সিজন আসতে হয়তো কমবে, কিন্তু আমার মনে হয় না, কারণ অর্থনৈতিক যে চলে গেছে ওটা আনতে পারবেন না। সাধারণ গরিব মানুষ কি 140 টাকা দিকে সিম খাওয়া সম্ভব? ক্রেতা কম হওয়ার কারণে হলো যে দাম বেশির কারণে। বাজার ঘুরে দেখা যায় চালের দাম বাড়তি, বিশেষ করে চিকন চালের দাম বেড়েছে। সেই সাথে আমদানি করা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও চড়া। দাম বাড়ছে আবার পোলাও চালের। শীতে তো শীতের সিজন একটু পোলাও চাল বেশি চলে, দামও বাড়াই দিছে। যে পোলাও চাল ছিল 100 টাকা, 110 টাকা না 120 টাকা। ভালো মানের পোলাও চাল 130 টাকা, প্যাকেটটা 150 টাকা। সরবরাহ ভালো আছে, দাম বাড়ছে। আমদানি করা প্রোডাক্ট কিশমিশ, আলু বোকরা, এলাচি এগুলোর দাম আবার বাড়ছে। মাংসের মধ্যে গরু 760 ও খাসি 1200 টাকায় বিক্রি হচ্ছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। ভারতের নয়াদিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ওমর মোহাম্মদ ওরফে ওমর উন নবীর কাশ্মীরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ওই চিকিৎসকের বাড়িটি ধ্বংস করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর আগে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান চালানো হয়। নয়াদিল্লিতে সোমবার সন্ধ্যায় ওই আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 13 জন নিহত ও 20 জন আহত হয়। সংবিধান সংশোধনের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন পাকিস্তান সুপ্রিম কোর্টের 2 জ্যেষ্ঠ বিচারপতি। 27তম সাংবিধানিক সংশোধনী বিলের মাধ্যমে পাকিস্তান সুপ্রিম কোর্টের ওপর একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান করা হয়েছে, যা বিচার বিভাগের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন। এরপরই বৃহস্পতিবার পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি মনসুর আলী শাহ ও বিচারপতি আথার মিনাল্লাহ। পদত্যাগপত্রে মনসুর আলী শাহ লেখেন, 27তম সংশোধনী পাকিস্তানের সংবিধানের উপর ভয়াবহ আঘাত। এটি সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগকে নির্বাহী শাখার নিয়ন্ত্রণে এনেছে এবং দেশের সাংবিধানিক গণতন্ত্রের হৃদয়ে আঘাত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি। 2024 সালে প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় বিবিসির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলার হুমকি ও ক্ষমা চাওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর পরিপ্রেক্ষিতে আইনজীবীর মাধ্যমে বিবিসির কাছে চিঠিও পাঠান ট্রাম্প। শুক্রবার পর্যন্ত বেঁধে দেওয়ার সময়ের আগেই বিবিসি ক্ষমা চেয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনীর হামলায় 1 মাসে নিহত হয়েছে 242 জন ফিলিস্তিনি, আহত হয়েছে 622 জন। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। মরদেহ শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে তেল আবিব। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবারও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন, অভিযোগ জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে অনেক অস্পষ্টতা রয়েছে, দাবি জাতীয় নাগরিক পার্টির। এবং ছাত্রকে যৌন নিপীড়নের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরশাদ হালিম কারাগারে। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।